দুর্জয়ের সেই গগনবিদ্যারী স্বীকারোক্তি তেঘরিয়ার আকাশ বাতাসকে যেন এক লহমায় স্তব্ধ করে দিল। গ্রামবাসীদের গুঞ্জন থেমে গিয়েও থামল না। এক ভয়াবহ নিস্তব্ধতা যেন শোরগোলের স্বরূপ। ক্ষণিকাল পর দুর্জয় উন্মাদের মতো চিৎকার করে নিজের সমস্ত পাপের কথা কবুল করে যাচ্ছিল। কত শত মানুষকে খুন করেছে সে, কত শত মানুষকে ভোগের বস্তু আর মায়া তাকে তো অনিচ্ছায় ক্ষুধার্ত হায়নার মতো কুরে কুরে খেয়েছে সে। রাহাত সন্তর্পণে সারথির দিকে তাকালো, ইশারায় কিছু একটা বলল। সারথি সেই ইশারার মানে বুঝতে পারল। সে ব্যাক আপ টিমের নিকট পৌঁছে কিছু একটা বলল এবং তৎক্ষণাৎ প্রস্থান ঘটল তার। ঘটনার আকস্মিকতায় তালুকদার মশাই ভেঙে পড়লেন। কীভাবে পরিস্থিতি সামলাবেন তা বুঝতে পারলেন না। নেতাদের খবর পাঠানো প্রয়োজন, তাদের সঙ্গে আলাপ পরিচিতা সেরে নেওয়া প্রয়োজন। প্রজেক্ট রজনীগন্ধা আটকে আছে, এর মাঝে মিলল সোনালতার লাশের হদিশ। তল্লাশি নিতে অবশ্য পুলিশে এ স্থানে আসবে। এদিকে মেয়েগুলোকে বর্ডারের ওপারে পাঠানো অতি জরুরি এখন। তালুকদার মশাই চেষ্টা করলেন মাথা ঠান্ডা রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার, কিন্তু খোদার পরিকল্পনা ছিল ভিন্ন। বিকাল ৫টা, তেঘরিয়া গ্রামের দক্ষিণ হাওড়ঘাটে ইঞ্জিন চালিত অনেকগুলো নৌকা এসে ভিড়ল। নৌকা করে এসেছে পুলিশের একটি বিশাল বড় দল। ঘাটে নেমে বিশাল দলটি বিভক্ত হয়ে গেল। একটি দল গন্তব্যস্থল প্রজেক্ট রজনীগন্ধা, অপর দলটি হাঁটতে শুরু করলো তালুকদার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। পুলিশের আগমনে বিচলিত হলো না তালুকদার মশাই। তারা যখন সদর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলো, তখন তালুকদার মশাই তার অনুগত লেঠেল বাহিনী লেলিয়ে দিল তাদের পথ অবরোধ করতে। শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘর্ষ। তেগড়িয়ে শক্ত মাটিতে বুট আর খড়মের শব্দে যেন রণক্ষেত্র তৈরি হলো। মারপিট আর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল। ওদিকে টিনের ঘরগুলোতে পুলিশের দ্বিতীয় টিম হানা দিল। সিআইডি হিসাবে সেখানে প্রথম আত্মপ্রকাশ করলো হায়দার আলম রাহাত। তালুকদারের সাঙ্গপাঙ্গরা প্রতিহতের চেষ্টা করলো। পুলিশের অতর্কিত হামলায় তারা দিশেহারা হয়ে পড়ল। টিনের ঘর থেকে একে একে উদ্ধার হতে লাগলো সেই অসহায় উঠতি বয়সী মেয়েরা। উঠোনে বাড়ির উঠোনে পুলিশ দেখে সাহায্য চাইতে তারলতা তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। কারো বারণ শুনল না। ভুলটা বোধহয় এখানেই করে বসল ছোট্ট তারলতা। লড়াইয়ের মাঝে এক লেঠেল আক্রমণাত্মকভাবে চারুলতার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা হিতাহিত জ্ঞান হারিয়ে তার হাতের ধারালো রামদা নিয়ে এক কোপ বসালো চারুলতার ঠিক পেট বরাবর। ও মা গো! চারুলতার সেই আকাশফাটা আর্তনাদ দুর্জয়ের কানে গিয়ে বিঁধল। সে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, দেখলো উঠোনে চারুলতা হাত পা ছড়িয়ে পড়ে আছে। তার পিঠের নিচে যেন রক্তের ফোয়ারা। দুর্জয় চতুর্দিকের অন্ধকার হয়ে এলো। উঠোনে সংঘর্ষ বিদ্যমান। এত চিৎকারের মাঝে সে কিছুই শুনতে পেল না। তার শ্রবণ শক্তি যেন হারিয়ে গেছে। চারুলতার শেষ কয়েকটি নিঃশ্বাস তখন বেঁচে ছিল। দুর্জয় কাঁপা হাতে তাকে স্পর্শ করতে চাইল। চারুলতার ছোট্ট শরীরে যেটুকু শক্তি নিমজ্জিত ছিল, সবটুকু দিয়ে সেই স্পর্শকে অবজ্ঞা করতে চাইল সে। ছলছল চোখের ভাষায় বুঝিয়ে দিল, আপনার প্রতি ঘৃণা নিয়েই দুনিয়া ছাড়তেছি। চারুলতার রক্তাক্ত দেহ দুর্জয়ের মস্তিষ্কের শেষ সুস্থ অন্তুটুকু মুহূর্তে ছিঁড়ে ফেলল। সে দৌড়ে রান্নাঘরে ঢুকলো। বিশাল বড় একখানা কোদাল নিয়ে সোজা চলে আসলো নিজের জন্মদাতা পিতার ঘরে। তালুকদার মশাই নিষ্প্রিয় মুখে বিছানায় বসে আছেন। কোদাল হাতে বড় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এখন আর মারামারি কইরে কি করবি? আমার ইজ্জতের যা খাওয়ান তো খাওয়াইছিস, যা। দেখ গুটি কয়েক পুলিশের লাশ পাইলে পরিস্থিতি ঠান্ডা করতে পারিস কিনা। বাকিটা আমি নেতাদের সাথে কথা বলে ঠিক করে ফেলব। দুর্জয় ঠায় দাঁড়িয়ে রইল, কোনো নড়াচড়া করল না। তার চোখে ভেসে উঠল চারুলতার মুখ, সোনালতার লাশ, মায়ার ঝুলে থাকা দেহ। দুর্জয় অতি ঠান্ডা গলায় বলল, আপনি আমার কে হন? মানে আপনার সাথে আমার কি সম্পর্ক? কি কিসব উল্টোপাল্টা কইতেছিস? আমি তো আপনি তো আমার আব্বা না। আপনি আমার জীবনের এক জীবন্ত অভিশাপ। ছেলের মুখে এমন কথা শুনে তালুকদার মশাই ভড়কে গেলেন। দুর্জয়ের দু চোখে এক বীভৎস স্থিরতা।
নিয়ে এগিয়ে যেতে লাগলো তালুকদার মশাইকে। তালুকদার মশাই অভিজ্ঞ মানুষ, তুর্যের এই দৃষ্টিরত্ব বুঝতে তার সময় লাগলো না। তিনি তুর্জয়কে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। তুর্জয়, বাপ আমার কথা শোন, কোদালটা ফেলায় দে। তোর কোথাও যাওয়া লাগবে না, তুই আমার পাশে এসে বস। আয় বাপ আয়। তুর্জয় তার বাবার কাছে গেল, কিন্তু পাশে বসলো না। নিজের সর্বস্ব শক্তি এবং জীবনের সবটুকু ঘৃণা দিয়ে সেই ধারালো কোদালটা তালুকদার মশাই বুকের মাঝখানে আমূল চালিয়ে দিল। তালুকদারের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তিনি অস্ফুট স্বরে বললেন, তুর্জয়, তুই নিজের বাপরে এইভাবে? তালুকদার কথাটা শেষ করতে পারল না। তুর্জয় কোদালটা আরো গভীরে চেপে ধরে হেসে হেসে বলল, সোনালতারে ভোগ কইরা এরপর মারছ, আমারে তৈরি করছো তোমার নিজের মতো একটা জানোয়ার। তোমার জন্য আমি আমার বাইলে মাছটা হারাই ফেলছি, চিরকালের জন্য হারাই ফেলছি। আমার অনগত বাচ্চাটারে হারাইছি। তুমি বাইচে থাকলে এই গ্রামের মানুষ থাকতে পারবো না। তোমার লাগে তো আমার জান্নাতেও যাওয়া হইব না, জাহান্নামে শুই। এই কথা বলে সে কোদালটা সজোরে মোচড় দিয়ে বের করে এলো। তালুকদার মশাই রক্ত বমি করলেন, ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। তার সেই বিশাল দেহটা কয়েকবার এদিক ওদিক আছাড় খেয়ে নিথর হয়ে গেল। নিজের ছেলের হাতে শেষ হলো তেগুড়িয়ে সেই প্রভাবশালী শয়তানের রাজত্ব। তালুকদারের সেই রক্ত হাতে নিয়ে দুর্জয় দৌড়ে বাহিরে বেরিয়ে এলো। চারুলতা দেহের পাশে বসে চিৎকার করে বলতে লাগলো, আমারে ঘৃণা করিস না বাইলা মাছ। একটা বার তোর রুহুটা দেহে ফিরিয়ে আন, আমারে একটা বার ছুঁইতে দে তোরে। এই দেখ কার রক্ত আমার হাতে, তোর বোনের খুনিরে রক্ত আমার হাতে। আমি প্রতিশোধ নিচ্ছি, ফিরে আয় বাইলা মাছ, বাইলা মাছ ফিরে আয়। দুর্জয়ের চিৎকারে ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো সব। থেমে গেল লড়াই। ঘর থেকে একে একে বেরিয়ে এলো। তালুকদারের ঘরে গিয়ে মূর্ছায় গেলেন তার স্ত্রী। পুলিশ ততক্ষণে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে এনেছে। উদ্ধার হওয়া মেয়েগুলিকে লঞ্চে উঠিয়ে দিল। রাহাত তখন ছুটে এলো তালুকদার বাড়িতে। উঠোনে সাদা কাপড়ে ঢেকে রাখা একটি লাশ। সারথির এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে। রাহাত সারথির দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। সারথি মাথা নিচু করে ফেলল। রাহাত অস্ফুট স্বরে বলে উঠল, চারুলতা। দুর্জয় হাত খাড়া করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো পুলিশের এক কর্মকর্তা, অথচ দুর্জয় ভক্ষেপণ শুধু আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছিল সে। তার অপরাধের প্রায়শ্চিত্ত আজ রক্তের অক্ষরে পূর্ণ হলো। চারুলতার লাশ নিয়ে ঢাকায় ফিরল রাহাত। কবরস্থানে এক পাশে অতি যত্নের সাথে দাফন করা হলো তাকে। কবরের নাম রাখল অবাঞ্ছিতা। যে মেয়েটা এত অল্প বয়সে পৃথিবীর সমস্ত সুখ থেকে বঞ্চিত হলো, তার নাম চারুলতা কী করে হয়? সমাপ্ত। অবাঞ্ছিত গল্প 23 নম্বর এবং শেষ পর্ব। শেষ করে দিলাম গল্পটা। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।